Good morning, Suprabhat. Hello and welcome everyone. This is Alamin Rahman. You are watching TWS Academy. সকলকে TWS এর স্বাগত। আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। শুরু হচ্ছে আমাদের জিকে জিএ প্র্যাকটিস ক্লাস এবং সেট নম্বর 9 লাইভ ক্লাসে আমি সকলকে স্বাগত জানাই। সাউন্ড অডিও ভিডিও সবকিছু ঠিক আছে কি একটু কমেন্টের মাধ্যমে সকলে কনফার্ম করো। আমরা এখনই তাহলে সেশনটি স্টার্ট করব অ্যান্ড হোপফুলি অনেক দুর্দান্ত আজকে আমরা প্র্যাকটিস করব। অনেক সুন্দর সুন্দর কিছু ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, তো তোমরা পার্টিসিপেট করবে এবং আমাকে অবশ্যই শেষে জানাবে কার কত স্কোর আসছে। এবং তোমরা জানো নিশ্চয়ই যে এই লাইভ ক্লাস আমি অনেকটা ইন্টারাক্টিভ করে থাকি, তোমাদের সঙ্গে কথোপকথন করি, অনেকের পড়া ধরি, তো যাতে আরও ক্লাসটিকে এনগেজিং করা যায়। কারণ প্র্যাকটিস তো, যত আমি প্রশ্ন উত্তর ধরবো তত তোমাদের বেশি প্র্যাকটিস হবে। অলরাইট, অ্যান্ড সকলে ভালো আছো নিশ্চয়ই। প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করো। অ্যান্ড তোমাদের ব্যাচে মক টেস্ট উপলব্ধ হয়েছে? মক টেস্ট পেয়েছো সকলে? হ্যাঁ, সব ঠিক আছে। সকলকে আমি দেখতে পাচ্ছি, রাজীব, সুমন, তপন, সুরাজ, দীপঙ্কর, আমজদ, পপি, কইনুর, আকাশ, সকলকে স্বাগত। আমি 1 মিনিট দেখে নিই তোমাদের ব্যাচে মক টেস্ট অ্যাভেলেবেল করা হয়েছে কিনা। হ্যাঁ, টেস্ট তো অ্যাভেলেবেল করা হয়েছে। তোমাদের সাবজেক্ট ওয়াইজ মক দেওয়া আছে। জিকে জিএস এর অনলি জিকে জিএস এর 10টা দেওয়া আছে। ইংলিশের, এগুলো সব সাবজেক্ট ওয়াইজ বলছি, ইংলিশের 10টা আছে, ম্যাথসের 10টা আছে, রিজনিং 10টা আছে, আর ফুল মক টেস্ট আছে 15টা। ডাব্লিউপি ক্যাপির জন্য সম্পূর্ণ মক টেস্ট যেটা হয়, ফুল মক টেস্ট, সেরকম 15টা আছে। তার মানে এদিকে 10-10টা করে আছে ইচ সাবজেক্ট, আর ওদিকে ফুল মক টেস্ট যেটা 85 নাম্বারের সেটা আছে 10টা। মক টেস্টগুলো রাইট টাইমে কিন্তু দেওয়া শুরু করবে, ঠিক আছে? প্রীতম কেমন আছেন? ভালো আছি প্রীতম। তুষার, চলো শুরু করা যাক আজকের ক্লাস। অ্যান্সার যখন সাবমিট করবে তারপর ভিউ সলিউশনে ক্লিক করবে সাবমিট করার পরে, তাহলে ওর অ্যান্সারগুলো পাওয়া যায়, সমাধান নয়, অ্যান্সারগুলো দেওয়া থাকে যে এটার কারেক্ট অ্যান্সার এটা, এটার কারেক্ট অ্যান্সার ওটা, ইত্যাদি। অর্ণব স্যার, TWS একাডেমির বুকটা কবে অ্যাভেলেবেল হবে? আমাদের বুকটা আবার স্টক তো বর্তমান পুরো এন্ড, জানো নিশ্চয়ই, এই জন্য বুকস অপশন থেকে অর্ডারও করা যাচ্ছে না। তো ওটা আবার নতুন রিপ্রিন্টে দেওয়া আছে। তো ছাপাখানার যে ব্যক্তি কন্ট্যাক্ট নেন আর কি, তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন, এই জন্য আমার এই সপ্তাহতেই চলে আসতো, সোমবারেতেই চলে আসার কথা ছিল। ওটা ডিলে হচ্ছে, এই সপ্তাহ শেষের দিকে আসবে। ছাপাখানার উনি অসুস্থ হয়ে পড়েছে। ও, আর একটা ভালো খবর দিয়ে রাখি, সামনে যখনই ডাব্লিউপি কেপির এক্সাম ডেট চলে আসবে, আমরা চেষ্টা করব আরও 10টা, আমাদের টার্গেট আছে আরও 10টা। আমাদের ইতিমধ্যে 5টা, আরও 5টা সেট ফুল রেডি হয়ে গেছে, আরও আমরা ওয়ার্ক ইন প্রোগ্রেস। আরও 10টা ফুল সেটের ওপর আমরা মক টেস্ট নেব, আরও 10টা ফুল সেটের ওপরে মক টেস্ট নেব। এক্সাম ডেট ডিক্লেয়ার হলে ওটা আমরা অল বেঙ্গল টেস্ট হিসেবে ফ্রি টেস্ট কন্ডাক্ট করব, যাতে বেশি ছাত্রছাত্রী পার্টিসিপেট করে। আমার তো এমনও রেকর্ড আছে 10,000 লাইভ মক টেস্টও কিন্তু আমরা করেছি, তো ওইটার আমরা আবার সলিউশন প্রোভাইড করতে পারবো, বুঝতে পেরেছো? চলো, ওটা তোমাদের এক্সাম ডেট দিলেই আমরা ওই মক টেস্টার শিডিউল ঘোষণা করব। এক্সাম ডেট যেদিনই অ্যানাউন্সমেন্ট হবে সেদিনই কিন্তু অ্যানাউন্সমেন্ট করব, তাহলে পরীক্ষার আগে কিন্তু সবাই অ্যাক্টিভ থাকে, ওই টাইমটাই নিলে এফেক্টিভ বেশি হবে, এই জন্য আমি ওটা হোল্ডে রেখেছি বেসিক্যালি। চলো শুরু করি। আজকে প্র্যাকটিস সেট নম্বর 9 নিয়ে আমি উপস্থিত এবং ফার্স্ট কোশ্চেন স্ক্রিনে দিচ্ছি। চলো, প্রথম প্রশ্ন তোমার সামনে। সূর্যের শক্তির উৎস কি? এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসে, বুঝতে পেরেছো? আজকে প্রথমবার নয়, প্রিভিয়াসেও এসছে এই প্রশ্নটা, এরা সালের কোশ্চেন বেসিক্যালি, যে সূর্যের শক্তির প্রধান উৎস কি। তো এই প্রশ্নটায় সমস্যা যেটা হয়, ছেলে মেয়ে যে ইংরাজি টার্ম আর বাংলা টার্মের মধ্যে গুলিয়ে ফেলে অনেক সময়। ওকে, আর এই চ্যাপ্টার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, সূর্য প্রধানত কোন গ্যাসের উপস্থিতি? ঠিক আছে, তাহলে চলো আমরা যদি দেখি যে সূর্যের শক্তির প্রধান উৎস কি, সঠিক উত্তর কি হবে? নিউক্লিয়ার সংযোজন। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার সি। বা মনে রেখে দেবে, নিউক্লিয়ার সংযোজন বা নিউক্লিয়ার ফিউশন, এই প্রক্রিয়ার মাধ্যমে সূর্যের শক্তি উৎপন্ন হয়। আর যদি বলা হয় যে সূর্যের সূর্যের মধ্যে প্রাচুর্যময় গ্যাস কোনটি,
তাহলে সূর্যের ক্ষেত্রে আমরা যে প্রাচুর্যতাময় গ্যাস আমরা দেখব, আনসার কি হবে? হাইড্রোজেন এবং হিলিয়াম। হাইড্রোজেন এবং হিলিয়াম হচ্ছে সূর্যের সবচেয়ে প্রাচুর্যময় গ্যাস, মানে সবচেয়ে বেশি সংখ্যক যেটা পাওয়া যায়। এবং এদের মধ্যে যদি আমি বলি যে কোনটা বেশি থাকে, নিয়ার অ্যাবাউট 70% হাইড্রোজেনের উপস্থিতি বেশি থাকে। তারপর আমরা হিলিয়াম নিয়ার অ্যাবাউট 28%-এর মতো আমরা এটা দেখে থাকি। সূর্যের গঠনের মধ্যে সৌরজগতের কেন্দ্রে অবস্থিত তাপ ও আলোর যে মেইন উৎস আমাদের সূর্য, এই সূর্যের মধ্যে কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে, এবং সর্বাধিক পরিমাণে এই দুটোর মধ্যে যদি কম্পেয়ার করি আমরা, তাহলে হাইড্রোজেনের পরিমাণ কিন্তু সব থেকে বেশি থাকে। এটা ভিভিআই প্রশ্ন প্রিভিয়াস ইয়ারেও কিন্তু এসেছে। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ যেটা আমি এখন করালাম, সে শক্তির মেন উৎস কি। কিসমত ডাব্লিউপি মেন মেন এর কোশ্চেন এটা। হ্যাঁ, এই কিসমত না হাসমত, কিসমত বোধহয়। তুমি কি প্রশ্ন পাঠিয়েছিলে? কালকে বাঁকুড়া কোর্টের একটা এক্সাম ছিল, কোশ্চেন পেপারটা আমি ইউটিউবে অ্যানালাইসিস করলাম। বাঁকুড়া কোর্টে এলডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ ডি এইসবের পরীক্ষা ছিল। ওদের 15টা করে বোধহয় জিকে থাকে। ইউটিউবে করিয়েছি, দেখে নেবো, সব দেখবে আর তোমরা অ্যান্সার করবে। যারা জিকে এক্সপ্রেস করেছো মনে হবে যে স্যার এই প্রশ্ন, হ্যাঁ হাসমত তুমি, হ্যাঁ শেখ হাসমত তুমি বোধহয়, হ্যাঁ, যে এই প্রশ্ন তো আমি পেলাম। হাসমত তোমার পরীক্ষা ভালো হয়েছে তো? দেখেছো? এই যে কামিনুর, এই যে ফিউশন থাকে অনেক সময়, এই যে টার্মটা আমি এই জন্য তো এখানে অ্যাড করে দিয়েছি, দেখো। মাসুম কোশ্চেন গুলো ভালো ছিল। আচ্ছা তুমি, না না, কিসমত বলে একজন আছে আর হাসমত বলে একজন আছে, উপস্থিত দুজন আছে ক্লাসে, বুঝেছো? চলো, হ্যাঁ সবই কমনের মধ্যে ছিল। অ্যাকচুয়ালি ওটাই হয়, যে পরীক্ষা দেয় তার কাছে কঠিন মনে হয় আর ঘরে বসে মনে হয় প্রশ্নটা ইজি। ওই এক্সাম সেন্টারে ওই কিছু সময়ের মধ্যে এক্সাম কন্ডাক্ট মানে টাইম ম্যানেজমেন্ট বা ইত্যাদি করাটা কিন্তু বিরাট টাফ, বুঝতে পেরেছো? প্রতি বছর কার জন্মদিনে পরাক্রম দিবস পালিত হয়? সঠিক উত্তর কি হবে? সুমন মিশ্রা আনসার করেছো, তুষার আনসার করেছো, তাহলে ভাস্কর 14টা জিকে করেছো, বাহ, গুড গুড। তাহলে প্রতি বছর দেখো পরাক্রম দিবস, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। কিংবা তোমরা মনে রাখতে পারো দেশ নায়ক দিবস, এটাও তো ডাব্লিউইপি তে কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে সেই সময় এসেছিল না? কারণ আমাদের রাজ্যে দেশ নায়ক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়, যেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি, তাই না? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি। কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু দুবার, এটা মনে রাখতে হবে, পরীক্ষাতে খুব আসে। একটি হলো 1938, অপরটি হলো 1939। হরিপুরা ত্রিপুরীতে কংগ্রেস অধিবেশনে তিনি দুইবার সভাপতিত্ব করেছিলেন, এটা পরীক্ষাতে আসে। এরপরে দেখো দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেছিলেন? দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করে? কি হবে কারেক্ট অ্যান্সার? দ্বৈত শাসন, ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যাকে বলা হয়ে থাকে। এবং এই ব্যবস্থা কতদিন পর্যন্ত স্থায়ী ছিল? মনে রেখে দেবে 1772 পর্যন্ত অব্যাহত বা স্থায়ী ছিল। 1772, হ্যাঁ, এক্ষেত্রে যারা ক্লাইভ উত্তর করেছে একদমই সঠিক উত্তর আছে। তো এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন 1765 সালে প্রবর্তন হয়েছিল ক্লাইভের সময়, যা 1772 সাল পর্যন্ত স্থায়ী ছিল। তাহলে সঠিক উত্তর কি হবে? যে দ্বৈত শাসন ব্যবস্থা বা যে ডুয়াল সিস্টেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যাকে বলা হয়ে থাকে, রবার্ট ক্লাইভ তার সময়কালে আমরা এই সময় দেখব দ্বৈত শাসন ব্যবস্থা 1765-তে শুরু কবে? 1765 খ্রিস্টাব্দ নাগাদ এটা শুরু হয়েছিল। আর স্থায়ী ছিল কোন সময় পর্যন্ত? 1772 সাল পর্যন্ত এটি স্থায়িত্ব ছিল। তো রাইট অ্যান্সার কি? ক্লাইভ, অপশন নাম্বার সি। পশ্চিমবঙ্গের পশ্চিম অংশের দীর্ঘতম নদী কি? যারা আমার কাছে এই পোর্শনটা থিওরিতে পড়েছো, দেখবে আমি বহুবার বলি যে পশ্চিমবঙ্গের পশ্চিমাংশ না দিয়ে এই প্রশ্নটার অন্য একটা ভাষা হতে পারে। ভাষাটা এইরকম হয় যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের
বা প্রধান নদী বা মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী? আনসার কিন্তু সেমই হবে। তো রাইট আনসার কি হয়ে যাবে? রাইট আনসার হবে দামোদর। রাইট আনসার কি? অপশন নাম্বার সি, মালভূমি অঞ্চলে। দামোদরের বিখ্যাত উপনদীর নাম বলো, কে বলতে পারবে দামোদরের বিখ্যাত উপনদী? এবং এক্ষেত্রে একটা প্রশ্ন মনে রেখে দেবে যে সরো অফ বেঙ্গল কাকে বলা হয়, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে? তাহলে মনে রাখতে হবে দামোদর, দামোদরকে আমরা বাংলার দুঃখ বলি। নবদ্বীপ কি বলছো? বরাকর, একদমই রাইট। তাহলে মনে রেখে দেব খুব ফেমাস লাইন, বরাকর আর কোনার কোন নদীর উপনদী? এই লাইন দুটো একসাথে মনে রেখে দেবে। বরাকর ও কোনার হচ্ছে দামোদরের উপনদী। দামোদর এর উপনদী হচ্ছে বরাকর ও কোনার। দামোদর ভ্যালি কর্পোরেশন বা সংক্ষেপে যেদিকে আমরা ডিভিসি বলি, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা, এটা কোন সালে চালু হয়েছিল কেউ বলতে পারবে? স্বাধীন ভারতের প্রথম, স্বাধীন ভারতের প্রথম মাল্টিপারপাস, স্বাধীন ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার প্রজেক্ট, স্বাধীন ভারতের প্রথম মাল্টিপারপাস রিভার প্রজেক্ট যার নাম হচ্ছে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। স্বাধীন ভারতের প্রথম বলছি রিয়া সরকার, তাহলে কি কেউ একজন 92 বলেছে? একদমই নয়, 92 নেই, 1948 স্বাধীন ভারতের প্রথম বলছি। 47 তারপরেই 1948 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা এই দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, কিন্তু বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন, এই সমস্ত কিছুর উপরে বেস করে দামোদর ভ্যালি কর্পোরেশন হয়েছিল। তাহলে বাংলার দুঃখ কোন নদী? অ্যান্সার হবে দামোদরকে আমরা বাংলার দুঃখ বলি। এর পাশাপাশি আমরা যদি বলি বিহারের দুঃখ কাকে বলা হয়, যেটা বাংলার দুঃখ বেসিক্যালি এই দামোদর ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের মধ্যে প্রবাহিত হয়। আর যদি আমার প্রশ্নে চলে আসে যে সরো অফ বিহার বা বিহারের দুঃখ যে নদীকে বলা হয়, বিহারের দুঃখ যে নদীকে বলা হয়, খুব ফেমাস কোশ্চেন, রাইট আনসার হবে রিভার কোশি। রিভার কোশি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন করো। সকলেই কম বেশি চিপস খেয়েছো, তো এই প্রশ্নটা ওই হিসাবেই বলছে। চিপসের প্যাকেট, চিপসের প্যাকেট তো জানো নিশ্চয়ই পুরো এইরকম গ্যাসে পরিপূর্ণ থাকে, কয়েকটা মাত্র চিপস খুঁজে পাই আমরা, হ্যাঁ কি না? চিপসের প্যাকেটে যদি আমরা এরকম 5 টাকার কোনো চিপস খাই, তো 5-6টা আলুরে পাওয়া যায় পটেটো চিপস, আর বাকি তো পুরো গ্যাসে পরিপূর্ণ। তো বক্তব্য হচ্ছে এটাই যে চিপসের প্যাকেটকে গ্যাস দ্বারা পূর্ণ করতে নিম্নলিখিত কোন গ্যাসটি উৎপাদনকারীরা সাধারণত ব্যবহার করে থাকে? তাহলে চিপসের প্যাকেটের মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে নাইট্রোজেন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। এবং এই প্রশ্নটা সহজ প্রশ্ন, সালেও দিয়েছিল ডাব্লিউবিপিতে এক সময়, যে আমাদের বাতাসে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে বেশি পরিমাণে থাকে। তাহলে মনে রেখে দেবে সবচেয়ে বেশি পরিমাণে যার উপস্থিতি আমরা পাই তা হলো নাইট্রোজেন। আচ্ছা বলো তো দেখি কোন বিরল গ্যাস, কোন বিরল গ্যাস বা কোন তেজস্ক্রিয় গ্যাস সব থেকে বেশি পরিমাণে থাকে বলো? কোন বিরল গ্যাস, কোন বিরল গ্যাস বা নোবেল গ্যাস বলতে পারো সর্বাধিক পরিমাণে থাকে? সর্বাধিক বলো। তখন কি হবে? রেডন লিখেছো ন, এই যে আমি থিওরিতে পড়িয়েছি আর্গন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথমে মনে করো এই যে নাইট্রোজেন হলো, তারপর অক্সিজেন করলে, তারপর CO2 নয়, CO2-র আগে আছে আর্গন। আর্গন, আর্গনের অ্যাটমিক নাম্বার কত কে বলতে পারবে? আর্গন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর্গনের অ্যাটমিক নাম্বার কত? পারমাণবিক সংখ্যা কত? 0.03 লিখেছো কি আর্গনের? 18। কেউ বলো? বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের উপাদান, কারণ এখানে বিভিন্ন গ্যাস তো সংমিশ্রণ অবস্থায় থাকে। 0.93% তুমি আর্গন পাবে, আর কার্বন ডাইঅক্সাইড পাবে CO2 হচ্ছে 0.03% মতো, আর আর্গন হচ্ছে 0.93%-এর মতো। বুঝতে পেরেছো? তাহলে অবভিয়াসলি আমরা 17 কে লিখেছে ভাস্কর, ভাস্কর 17 ক্লোরিন,
সিএল 17, আমি কতবার বলেছি যে 1 থেকে 20, হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5, কার্বন 6, নাইট্রোজেন 7, এইভাবে 1 থেকে 20 পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখতে হবে। যেমন আমি এক্সাম্পল দিই, কয়েকদিন আগে লেডি কনস্টেবলেরই পরীক্ষা হলো, প্রশ্ন ছিল যে সোনা গোল্ড এর কোনটা, তো গোল্ড AU, এই যে বিষয়গুলো তাদের নাম সংকেত, ইভেন আমাদের বইটা থাকলে এখানে দিন, আমাদের বইয়ের কোন একটা পাতায় 1 থেকে 20 পুরো তালিকা দেওয়া আছে। এই যেটা আমি মুখস্থ বলছিলাম না, এই মুখস্থ বইতে কোনো একটা সালে এসেছিল, তো তারপরে আমি যেটা করেছিলাম, আমার জিকের পার্টটা তো আমি ডেভেলপ করেছিলাম এবং আমার স্পষ্ট মনে আছে, তোমরা পড়োনি এই জিনিসটা, বইতে তো দেওয়া আছে 1 থেকে 20 পুরো তালিকা দিয়ে দেওয়া হয়েছিল। এই কারণ রিসেন্টলি লেডি কনস্টেবলে না এখান থেকে প্রশ্ন দিয়েছিল, লাস্ট যে বোধহয় লেডি কনস্টেবলেই বোধহয়। আচ্ছা আমি তোমাদেরকে একটা প্রশ্ন ধরি, বলো তো দেখি যে অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? সঠিক উত্তর বলো। অ্যালুমিনিয়াম এর পারমাণবিক সংখ্যা কত? অ্যালুমিনিয়াম তার পারমাণবিক সংখ্যা কত অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে? আমি চেষ্টা করছি ওটা বার করার, বার করলে আমি কিন্তু দেখিয়ে দেব। হ্যাঁ, এই যে এটা বই যদি তোমাদের কাছে থাকে 229 পাতায়, 229 পাতায় দেখবে এই তালিকাটা কিন্তু পুরো প্রোভাইড করা আছে। 229 229 পাতায় দেখবে হাইড্রোজেন 1, প্রতীক হচ্ছে H, এই প্রতীকটাও কিন্তু ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? হিলিয়াম 2, HE, লিথিয়াম Li, প্রতীক হচ্ছে মানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, বেরিলিয়াম 4, Be, বোরন 5, B, ক্যাপিটাল B, কার্বন 6, C, নাইট্রোজেন 7, N, অক্সিজেন 8, O, ফ্লোরিন 9, F, নিয়ন 10, Ne, সোডিয়াম হচ্ছে Na আর নিয়ন হচ্ছে Ne, তারপরে সোডিয়াম 11, Na, ম্যাগনেসিয়াম Mg 12, অ্যালুমিনিয়াম Al 13, সিলিকন Si 14, ফসফরাস P, এই ফসফরাসটা পরীক্ষাতে আসে P, এটা হচ্ছে 15, সালফার হচ্ছে S16, ক্লোরিন হচ্ছে Cl 17, আর্গন হচ্ছে Ar 18, পটাশিয়াম, এই পটাশিয়ামের সংকেত কেটেই পরীক্ষাতে দিয়েছিল, এটা কোন পরীক্ষা? কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল প্রিলিম 2022-এর জিকে, কেপি কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল 2022-এর জিকেতে একটি ছিল পটাশিয়ামের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা কি, অপশন ছিল পটাশিয়াম, তাই পিটি একটা অপশন ছিল, পিটিউ নয়, আর এনএ ছিল, এনএ সোডিয়াম হবে, আরেকটা ছিল কে, আরেকটা ছিল পি, তো আমাদের সঠিক উত্তর হবে কে, পটাশিয়াম হচ্ছে কে, বুঝতে পেরেছো? আর ক্যালসিয়াম হচ্ছে 20, যাকে আমরা সিএ দিয়ে মনে রাখি। তাই 1 থেকে 20 যেন পুরো মুখস্থ থাকে ভিভিআই, বিশেষ করে এই কনস্টেবল এসআই এর মতো পরীক্ষায়, প্রিভিয়াস ইয়ারেও আমরা দেখেছি না কনস্টেবল এসআই এর এক্সামে এই জায়গা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, চলো আমরা এগিয়ে যাই, পরের প্রশ্ন বলো। সুয়েজ খাল কোন দুটোকে সংযোগ করে, এটাও বেশ, কোন দুটো প্রণালীকে সংযোগ করে এটাও দেয়। সুয়েজ খাল কোন কোন দুটোকে কানেক্ট করে? ইউরোপকে এশিয়ার সাথে সংযোগ করে, সেটা আমরা সবাই জানি। আর যদি অন্যভাবে আসে, এই প্রশ্নটা যেভাবে বেসিক্যালি দিয়েছে, এটা আমরা কি জানি, সুয়েজ খাল ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করে, ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করে। এখানে অনেকে অপশন সি করেছো, সি নয়, কে করেছো অপশন সি, ভুল করেছো। ভূমধ্য সাগর আর লোহিত সাগরের মধ্যে, যেমন ভারত আর এখানে এই শ্রীলঙ্কা, এখান থেকে একটা প্রশ্ন আসে, কি আসে বলতো, ভারত আর শ্রীলঙ্কার ওখানে প্রণালী, ভারত শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন? ইন্টারেস্টিং কোশ্চেন আছে, বলো। তোমরা মান্নার উপসাগর পক প্রণালীর কথা পড়েছো, পক প্রণালী, মান্নার উপসাগর, যেটা কিন্তু ভারত শ্রীলঙ্কার এখানে আমরা আছি, মনে থাকবে। তাহলে কি কি বললাম আমরা, পক প্রণালী, মান্নার উপসাগর, পক আর মান্নার। নেক্সট, মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি? মানব দেহের আমাদের বৃহত্তম অঙ্গ কোনটি? আই থিঙ্ক এই প্রশ্নটা সালের কোশ্চেন, খুব যদি আমি ভুল না বলে থাকি কোনো সালে এসেছিল, আমার আর মনে নেই কোন সালে, বাট এসেছিল এই প্রশ্নটা। যেমন এই মানব দেহ থেকে একটা প্রশ্ন আমার চোখের সামনে ভাসছে, এটা এসেছিল তোমার এক্সামের নামটাকে বলে দিই,
এটা এসছিল কেপিএসআই প্রিলিম 2023, মানে সর্বশেষ যে কেপিএসআইটা হলো, যার রেজাল্ট এখনো আসেনি। ওখানে একটা প্রশ্ন ছিল, মানব মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? থ্যালামাস, লঘু মস্তিষ্ক, সুষুম্না শীর্ষক নাকি মধ্য মস্তিষ্ক? এই লঘু মস্তিষ্ক বা সেরিব্রাম যাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্কেরই একটা অংশ, যার প্রধান কাজ দেহের ভারসাম্য। এটাও কিন্তু এবারের এসআইতে এসেছিল। তো দেখো এখানে বৃহত্তম অঙ্গ বলেছে, ভালো করে বুঝতে হবে। তাহলে রাইট আনসার আমার স্কিন বা চর্ম একদমই সঠিক উত্তর হবে এই প্রশ্নের জন্য, একদমই স্কিন। এরপরে দেখো, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান, ইন্দ্রাবতী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ন্যাশনাল পার্ক নিয়ে কারো কোনো ডাউট আমার মনে হয় না থাকবে। তোমরা দেখবে ইউটিউবে রিসেন্টলি আমি তোমাদের কমপ্লিট যে টপিক, এবং আমি অ্যাপে পিডিএফও দিয়েছি, ঠিক আছে? অ্যাপে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে দেখবে ন্যাশনাল পার্ক, তারপরে তোমার টাইগার রিজার্ভ, হ্যাঁ টাইগার রিজার্ভ, তারপরে এই আরেকটা টপিক করেছি ড্যাম, লেক, ওয়াটারফল, ড্যাম, লেক, ওয়াটারফলও করেছি। তাহলে ইন্দ্রাবতী কোথায় হয়ে যাবে? ছত্তিশগড় রাজ্যে হয়ে যাবে এই জাতীয় উদ্যান অবস্থিত। চটপট বলো, পেরিয়ার কোথায় আছে? পেরিয়ার ন্যাশনাল পার্ক, পেরিয়ার ন্যাশনাল পার্ক, কে বলবে? পেরিয়ার ন্যাশনাল পার্ক লোকেটেড ইন হুইচ স্টেট? তোমাদের উত্তরটি অপেক্ষায়। রিপন মোল্লা সবার প্রথমে উত্তর দিয়েছো। কেরালা ইজ দা, কে বলেছে তামিলনাড়ু? ভেরি ব্যাড নবদ্বীপ, ইমপ্রুভ করতে হবে। এই নবদ্বীপ নামে আমার একটা ছাত্র ছিল, কিন্তু পাশ করে বর্তমান কনস্টেবল হয়ে আছে, ওর সাকসেস স্টোরিও চ্যানেলে আছে, মনে রাখবে। তাহলে পেরিয়ার হয়ে যাবে কি? পেরিয়ার হয়ে যাবে কেরালা, পেরিয়ার হয়ে যাবে কেরালা। নেক্সট, রচিন রবীন্দ্র, তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন? তিনি একজন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড আর নিউজিল্যান্ড নাকি ভারত? কি হবে কারেক্ট অ্যান্সার? রচিন রবীন্দ্র তিনি কোন দেশের হয়ে ক্রিকেট খেলেন? সঠিক উত্তর হচ্ছে নিউজিল্যান্ড। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার সি, নিউজিল্যান্ড। যারা যারা করেছো সঠিক উত্তর আছে। এরপর, ভারতীয় সংবিধানের নিম্নের কোন ধারাটি ভারতের অর্থ কমিশনের সাথে সম্পর্কিত? কোন ধারাটি অর্থ কমিশনের সাথে সম্পর্কিত? ফাইন্যান্স কমিশন। এখান থেকে এক্সপ্লেনেশনের জন্য আমি রেইজ হ্যান্ডে নিতে চাই, কে আসবে? হাত তোলো, আমি কানেক্ট করছি। ইন্টারেস্টিং প্রশ্ন দেওয়া আছে। দেখি তোমাদের মধ্য থেকে কে কানেক্ট করে এবং সঠিক উত্তর এখানে এক্সপ্লেন করে। কামিনুজ্জামান এখানে আছে, অপু, সোমা, অ্যাকসেপ্ট করে আমার সাথে কানেক্ট করো। ওখানে অ্যালাউ মাইক অপশন আসবে, সেটাও কিন্তু এনেবেল করতে হয়। অর্থ কমিশন, হ্যাঁ বলো। অর্থ কমিশন সম্পর্কে যা যা যে বিষয় তুমি জানো বলো। 280 কি? ওকে, তাহলে ফাইন্যান্স কমিশন আর্টিকেল হয়ে যাবে 280। আর কত বছর অন্তর গঠিত হয়? আফটার এভরি 5 ইয়ার্স বাদ। কে গঠন করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি অর্থ কমিশন গঠন করবেন। অর্থ কমিশন কনসিস্ট অফ, কাদের কে নিয়ে গঠিত হয়? কতজন মেম্বার থাকেন? একজন থাকে মুখ্য, একজন থাকে প্রধান এবং চারজন থাকে সহ। একজন থাকেন চেয়ারম্যান, আর যিনি প্রধান তাকে বলবো চেয়ারম্যান, আর বাকি চারজন থাকেন আদার্স মেম্বার, রাইট? আদার্স মেম্বার্স, একজন চেয়ারম্যান। এই অর্থ কমিশন প্রথম কবে গঠিত হয়েছিল? প্রথম গঠিত কবে হয়েছিল? 1951 সালে। 1951। এই প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? কে.সি. নেগি। প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কি হবে? কে.সি. নিয়োগী, তাই তো? কে.সি. নিয়োগী বললাম তো। কে.সি. নিয়োগী। আচ্ছা, বর্তমান কততম অর্থ কমিশন চলছে? 16। 16 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে? বি.ভি.আর. সুব্রমণিয়াম। এই তো গন্ডগোল করে দিলে, নীতি আয়োগের সিও বলে দিলে।
16 ফাইন্যান্স কমিশন অন্য, বলো, চেষ্টা করো, পারবে। তুমি যেটা বললে ওটা নীতি আয়োগের সিইও, বলো। অরবিন্দ, এখানে অরবিন্দ, গড়বড় থেকে যায় আমার। হ্যাঁ অরবিন্দ, অরবিন্দ, পানাগড়িয়া। একদমই কারেক্ট, ঠিকঠাকই তো বলছিলে, অরবিন্দ পানাগাড়িয়া। ওটা বিভিআর মনে রেখে দেবে, নীতি আয়োগ, ঠিক আছে। হ্যাঁ স্যার। অরবিন্দ পানাগাড়ি। এর আগে 15তম ছিল 15 ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? ওই সহজ, বলো। 15তম অর্থ কমিশনের চেয়ারম্যান, এতদিন ধরে ওটাই পড়ানো হতো। এন কে সিং, নন্দকিশোর সিং, এন কে সিং। হ্যাঁ, তুমি শুনছো? আর 14তম বললে অ্যান্সার হবে ডক্টর ওয়াই ভি রেড্ডি। রেড্ডি, একদমই কারেক্ট। তাহলে কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ নাকি এসআই? স্যার কনস্টেবলের জন্য নিচ্ছি। আমি আপনার কোম্পানিতে জব করতাম, 24 সালের ফেব্রুয়ারি মাস থেকে ছেড়ে দিয়েছি স্যার। দিয়ে একদম টোটাল প্রিপারেশনের পড়ে আছি। এর আগে অনেক জায়গায় ঠকেছি স্যার, দিয়ে আপনার 2.0 থেকে শুরু করে অনেক ইমপ্রুভমেন্ট এসছে। আমি মুর্শিদাবাদ থেকে বলছি, কামিনুজ্জামান। আচ্ছা, টিডব্লিউএস এর ক্লাস ঠিকঠাক হয় তো? হ্যাঁ স্যার, খুব সুন্দর, আমি তো আপনার ফ্যান। এই তো। ঠিক আছে, ভালো করে পড়ো, কোনো অসুবিধা হলে বলবে, হ্যাঁ। অসুবিধা বলতে গেলে স্যার ইংলিশটা করতে পারছি না। ইংলিশটা কি, আমি আমার তরফ থেকে কি হেল্প করলে সুবিধা হবে একটু বলো তো দেখি, তাহলে আমি সেই অ্যাকর্ডিং কথা বলি। আমি আমি লাস্ট কয়েকদিন কথা বললাম ছেলে মেয়েদের সাথে, অনেকেই বলেছে ইংরেজিতে সমস্যা, তো ইংরেজির জন্য আমি কি হেল্প স্যার করতে পারি? সবকিছু সবকিছুতে আমার অঙ্কতে একটু সমস্যা হচ্ছে, বাদ বাকি আপনার জিকে বলেন, আপনার বলেন, ম্যাথে একটু সমস্যা। হুম। আর আপনার রিজনিং এর দারুণ আছে পারফরমেন্স, ঠিক আছে। হুম। কিন্তু ইংলিশ আমি কোনো রকম ভাবে আমি করতে পারছি না। কিভাবে আমি পড়বো সেটা আমাকে একটু গাইড করে দিন স্যার। ঠিক আছে, আমি তাহলে কথা বলছি, হ্যাঁ। পড়তে গেলে ঘুম ঘুম চলে আসে, ইংরেজি এ একটা সমস্যা। তো এইচএস এর সাবজেক্ট কি ছিল তোমার? আর্টস? স্যার আমার ছিল, আর্টস ছিল। বুঝলেন, এগ্রিকালচার নিয়ে পড়েছি স্যার আমি। এগ্রিকালচার, ঠিক আছে। গ্রাজুয়েশন কমপ্লিট তো? হ্যাঁ স্যার, এগ্রিকালচার বিএসসি কমপ্লিট আছে। তাহলে এসআই এর ফর্ম ফিল আপ করেছিলে 23 সালে? হ্যাঁ হ্যাঁ স্যার, এসআই করা আছে, কেপিও করা আছে, আর স্যার কনস্টেবলও করা আছে, তিনটে করা আছে। ঠিক আছে, ভালো থেকো, হ্যাঁ। হ্যাঁ স্যার। কথা হলো, বুঝলাম, চলো পরের প্রশ্ন এগিয়ে যাই। তাহলে এটা 280 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? কর্কট ক্রান্তি রেখার বিস্তার, একদম সহজ প্রশ্ন, এর চেয়ে সহজ কিছু হয় না, চটপট অ্যান্সার করো। পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কট ক্রান্তি রেখা পাস করে? সঠিক উত্তর কি হবে? সি বলেছো সবাই, নদিয়া, অ্যাবসলিউটলি রাইট। দেখো এদের মধ্যে মুর্শিদাবাদ, মালদা, পুরুলিয়া হচ্ছে না, আমার রাইট আনসার হবে নদিয়া। আর পশ্চিমবঙ্গের বেসিক্যালি 5 ডিস্ট্রিক্টের ওপর দিয়ে আমার কর্কট ক্রান্তি রেখা পাস করে, ঠিক আছে। পশ্চিমবঙ্গের কটা জেলার উপর দিয়ে যায়? পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে যায়। পশ্চিমবঙ্গে কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত? জেলাগুলি হলো, মনে রেখে দেবে, যে পশ্চিমবঙ্গে বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে পুরুলিয়া অপশনে আছে, তাহলে তোমার অপশন ডিও হবে উচিত। কোন, একবার দেখি কোশ্চেনটা, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে, কারণ আদ্রা রয়েছে তাই না, কোন জেলার উপর দিয়ে, এখানে বোথ আনসার কারেক্ট হবে, বোথ আর রাইট। কোশ্চেনটা টেকনিক্যালি ভুল, কারণ ভুল মানে সবাইকে অ্যান্সার দিতে হবে। অপশন সি আর ডি কারেক্ট, তোমরা তো ভালো করে দেখো, সবাই সি বললে, ডি তো কেউ বললে না, বোথ হবে কারেক্ট অ্যান্সার। কারণ বাঁকুড়া নাও তুমি, এখানে এখানে দুটো জেলা পেয়ে গেলাম, আর কি পেয়ে গেলাম, বাঁকুড়া, 3টে জেলা হয়ে গেল। আর করো পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমান, অপর পাশে করো পশ্চিম বর্ধমান, কারণ পুরুলিয়া জেলা আদ্রা আছে না, পশ্চিম বর্ধমান করো। এই তো হয়ে গেল 5টা জেলা। চল পরের প্রশ্ন, বলছি কমন কোল্ড, সাধারণ ঠান্ডা লাগা বা সর্দি লাগা যেটা হয়, একটু হলেই যে ঠান্ডা লেগে যায়, যাকে আমরা কমন কোল্ড বলে থাকি, এই কমন কোল্ড অ্যাকচুয়ালি ভাইরাসের কারণে হয়, ঠিক আছে। আচ্ছা তুমি অনেকেই বলেছো, ঠিক আছে, চলো পরে প্রশ্ন করো। তো এটা ভাইরাসের জন্য দেয়, এটা কোন ভাইরাস? অপশন এ বলছে করোনা ভাইরাস, এটা বাদ, ইনফ্লুয়েঞ্জা, রাইনো ভাইরাস, নাকি হেপাটাইটিস এ, বলো। মনে রেখে দেবে, কমন কোল্ড বা এই সাধারণ ঠান্ডা লাগার মেইন রিজন হচ্ছে 100 ধরনের বলা হয় রাইনো ভাইরাসের জন্য দায়ী।
রাইট অ্যান্সার কি হবে? কমন কোল্ডের জন্য রাইনো ভাইরাস দায়ী। আর অপশন বিতে ছিল ইনফ্লুয়েঞ্জা, ওটা হবে না। বিশেষ করে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু এটা শ্বাসযন্ত্রকে অ্যাটাক করে মূলত ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে, বুঝতে পেরেছি? ইনফ্লুয়েঞ্জার ভাইরাস জনিত কারণে হয়ে থাকে, এটাও খুব পপুলার প্রশ্ন। তো রাইট আনসার হচ্ছে বেসিক্যালি আমাদের রাইনো ভাইরাস। গন্ডার সংরক্ষণের জন্য বিখ্যাত কোন অভয়ারণ্য? হ্যাঁ, এটা একটা বেশ ভালো প্রশ্ন পেয়েছি। গন্ডার সংরক্ষণের জন্য যক্ষা, টিউবারকুলোসিস, তাই তো, টিবি যাকে আমরা বলি। টিপু সুলতান বলো। গন্ডার সংরক্ষণের জন্য কোন অভয়ারণ্য বিখ্যাত? সোহানা পারভিন বলো, অ্যান্সার করো। সঠিক উত্তর কি হবে? গন্ডারের জন্য। আরে হ্যাঁ, বিশেষ করে কাজিরাঙা কি জন্য বিখ্যাত? একটা তো প্রশ্ন আমরা অলওয়েজ করি, কাজিরাঙা কি জন্য বিখ্যাত? আসামে অবস্থিত কাজিরাঙা এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। এটা একটা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এখানে সারা বিশ্বের যে কোনো জায়গার তুলনায় এক শৃঙ্গ গন্ডারের জনসংখ্যা সবচেয়ে বেশি, বুঝতে পেরেছো? এটা কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পায়? সালটা হয়ে যাবে 1985, 1985 সালে এটি ইউনেস্কো দ্বারা, ইউএনইএসসিও, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা। এই ফেব্রুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া শুরু করেছি, কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে, নাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। ফেব্রুয়ারি সিএ আজকে থেকে দেওয়া শুরু হয়েছে, চ্যানেলে দেওয়া হয় 6 AM যায়, এবং আমি ব্যাচে আলাদা করে করাই না, আমি বলে দিই এটাই দেখতে। মাঝখানে এই নতুন যে ব্যাচ শুরু হয়েছে জানো নিশ্চয়ই, আমার যে এসএসসি রিয়েল অ্যান্ড জিকে এর ব্যাচ, যে কারণে আমি এত প্রেশারে ছিলাম করতেই পারিনি, বাট আমার তো ওটা করতেই হবে, ওটা অত্যাবশ্যকীয় একটা পার্ট। তো কারেন্ট অ্যাফেয়ার্স আবার আজ থেকে শুরু করেছি, পরপর এই যে কদিন আছে ফেব্রুয়ারিতে আমি পুরো ফেব্রুয়ারিটা কমপ্লিট করে দিচ্ছি, ঠিক আছে? দেখে নেবে। তো ওই বলতে বলতে মনে পড়ে গেল একটা জায়গার একটু প্রশ্ন ধরি, আগে জিএসটিটা করে নাও তারপরে আমি প্রশ্ন দিচ্ছি। পপি করেছো, ভেরি গুড। লাবণ্য কারেন্ট অ্যাফেয়ার্স গুলো মিস করতাম, আমিও মিস করতাম, আমিও খুব কষ্ট পেতাম, বাট কি বলতো মানে এতটাই ওইটার প্রেসারে থাকতাম, খুব চাপ হয়ে যেত। হ্যাঁ, পিডিএফ তো মান্থলি তোমাদের দিয়ে দেওয়া হয়, জানুয়ারিটা পেয়ে গেছো নিশ্চয়ই রিতা। আর কোনো পিডিএফে পাসওয়ার্ড চাইলে নিজের মোবাইল নাম্বার বসাবে, ঠিক আছে? গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি যে বছর চালু হয়েছিল তার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে 2017, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবারে আমি প্রশ্ন ধরবো, ভয়েসে আসতে হবে। কাকে প্রশ্ন ধরবো দেখি, কে আছে লাইনে? কে আছে লাইনে? আছে আমিষা, বাপন। চলো বাপন, তোমাকে কানেক্ট করি। বাপন অ্যাকসেপ্টেড। তো এখান থেকে যে প্রশ্নটা ধরা যেতে পারে, না আসলে তো প্রশ্ন ধরা যাবে না, কারণ ইন্টারেস্টিং জায়গার প্রশ্ন ধরবো। সৌরভকে পাঠাই। সৌরভ। হ্যালো। হ্যাঁ, তুমি কে, সৌরভ না বাপন? কে? আমি স্বপন দাদা। বাপন, বাপন তোমার বাড়ি কোথায়? বাড়ি নদিয়া। নদিয়া, খুব ভালো। কৃষ্ণনগর। কৃষ্ণনগর, কৃষ্ণনগর তো হাই স্কুলে তোমাদের ওখানে আমরা একবার অফলাইন এক্সাম নিয়েছিলাম জানো। কত সালে স্যার? সালটা 21 সাল, কোভিডের আগে, আগে না পরে মনে নেই আর। তখন সেরকম প্রস্তুতি ছিলাম না। তখন কম্পিটিটিভ লাইনে এসছো তখন? না, আমি তখন আসিনি। আসেনি। ওই সামনে মিষ্টির দোকান আছে না, অধর সুইটস, হ্যাঁ, ওখানে আমিও জীবনের প্রথম, হ্যাঁ আমিও জীবনের প্রথম গিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গায় আমরা এক্সাম নিয়েছিলাম। চলো তো, লেটেস্ট খবরাখবর জানো নিশ্চয়ই, পড়াশোনা করছো তো, লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে একটা প্রশ্ন ধরবো, রেডি? প্রশ্ন হচ্ছে, ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার কে, মুখ্য নির্বাচন কমিশনার কে? রাজীব কুমার। বাপন গন্ডগোল এই জায়গায়, রাজীব কুমার ছিলেন, চেঞ্জ হয়ে গেছে। আরে না, ভারতের ডেটা চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারোনি? এই জন্যই তোমাকে পড়াটা ধরেছি। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর মামলাটাই হচ্ছে এরকম, বুঝতে পেরেছো? এত ডেটা চেঞ্জ হয়ে যায়। মনে রাখবে, জ্ঞানেশ কুমার, আমি লিখে দিচ্ছি বোর্ডে, হ্যাঁ?
তাহলে রাজীব কুমার আগে ছিলেন, তাহলে এখন অ্যান্সার হবে মুখ্য নির্বাচন কমিশনার বা চিফ ইলেকশন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার, আর তার সাথে আর দুজন ইলেকশন কমিশনার থাকেন, একজন হলেন ডক্টর সুখবিন্দর সিং সন্ধু আর একজন হলেন ডক্টর বিবেক যোশী। এই বিবেক যোশী রিসেন্টলি ইলেকশন কমিশনার হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। তাহলে একজন বিবেক যোশী, একজন সুখবিন্দর সিং সন্ধু, আর মনে রাখতে হবে চিফ হলেন গণেশ কুমার, আগে ছিলেন রাজীব কুমার। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। হ্যাঁ চল, আমরা তাহলে সবাই, বাকি সবাই বুঝতে পেরেছো এই নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, এই জন্য আমি প্রশ্নটা তুললাম। এই এই তুমি লাইনটা কেটে দেওয়ার ব্যবস্থা করো। দাঁড়াও, ডিসকানেক্ট করে নিই। সৌরভ রেডি থাকো, এরপর তোমাকে ধরবো। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হবে যে বর্তমান আমাদের চিফ ইলেকশন কমিশনার, এই জায়গায় কারো কোনো ডাউট? বর্তমান চিফ ইলেকশন কমিশনার হচ্ছেন জ্ঞানেশ কুমার। তিনি কততম মুখ্য নির্বাচন কমিশনার? রাজীব কুমার 25তম ছিলেন, তিনি হলেন আমাদের 26th সিইসি, চিফ ইলেকশন কমিশনার। বলো, চিফ ইলেকশন কমিশনারদের টার্ম অর্থাৎ কার্যকালের মেয়াদ হয় কতদিনের জন্য? পপি বলো, চিফ ইলেকশন কমিশনারদের টার্ম হয় কত দিনের জন্য, কত সময়ের জন্য, ফর হাউ লং পিরিয়ড? শ্রেয়সী বলো। ইনকমপ্লিট লেখো কেন? এত বকতে ইচ্ছা হয় না? এখনো অবধি সবার উত্তর আমি ইনকমপ্লিট পাচ্ছি। একজন কারেক্ট পেয়েছি, ভেরি গুড সুমন মিশ্রা। সুমন ভেরি গুড। লিখতে হতো 665। বোঝাতে পারলাম? মাথাতে ঢুকেছে যে তার অফিস গ্রহণের 6 বছর বয়স পর্যন্ত অথবা তার বয়সের 65 বছর পর্যন্ত হইছে পারিস আর্লিয়ার, মানে যেটি আগে হবে। এটা হচ্ছে কমপ্লিট অ্যান্সার। ভেরি গুড তুমি। পরের প্রশ্ন। সবসময় কমপ্লিট উত্তর দেবে। মনে করো তুমি ইন্টারভিউতে গেলে, ইন্টারভিউতে জিজ্ঞেস করলো, তো তুমি যদি শুধু 6 বলে আসো তো 6-এর মতো উত্তর দেবে, মানে 6-এর মতো নাম্বার দেবে। আর যদি তুমি 665 বলো তাহলে পুরোটা নাম্বার দেবে। হ্যাঁ, বাকি যারা লিখেছো সবার প্রথমে ও লিখেছিল, তাই ওকে একটু শাউট আউট দিতেই হয়। তো প্রশ্ন দেখো, পানিপথের তৃতীয় যুদ্ধ বা থার্ড ব্যাটেল অফ পানিপথ, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? শব্দালি। সঠিক উত্তর 1761। ভেরি গুড, ভেরি গুড, 1761 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। থার্ড ব্যাটেল অফ পানিপথ, পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। প্রথমটা হচ্ছে 1526, আর দ্বিতীয়টা কবে হয়েছিল? প্রথমটা হয়েছিল বাবর ইব্রাহিম লোদির মধ্যে, যেখানে প্রথম বন্দুক ও কামানের ব্যবহার দেখা গিয়েছিল। তো যদি প্রশ্ন আসে যে সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ কবে হয়েছিল, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, তো সঠিক উত্তর হবে 1556 খ্রিস্টাব্দে, 1556-এ সেকেন্ড ব্যাটেল অফ পানিপথ। নেক্সট, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? কলোরাডো নদীতে, জানো নিশ্চয়ই, বিরাট খাড়ায় একেবারে গিরিখাত, খুব ফেমাস। তো গ্র্যান্ড ক্যানিয়ন হয়ে যাবে অবশ্যই যুক্তরাষ্ট্র, ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সঠিক উত্তর কি? আমেরিকাতে কলোরাডো নদী, এটা মনে রেখে দেবে। কোন নদীতে? গিরিখাত, ক্যানিয়ন, সেই আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা পড়নি? হ্যাঁ, ছোটবেলায় তো থাকে এই সবগুলো। আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, গিরিখাত, ক্যানিয়ন। অর্ণব দাস, সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? 1857, 1857 রিভোল্ট, আর 1757 ব্যাটেল অফ পালাসি, মনে থাকবে? অর্ণব। এই অনিমেষ চন্দ্র মন্ডল, অনিমেষ তুমি কি সেই পুরাতন স্টুডেন্ট অনিমেষ নাকি? একবার জানাবে তোমাকে। এটা করো।
প্রশ্ন কি ছিল? প্রশ্ন ছিল ভারতের সংবিধানের খসড়া প্রস্তুত কমিটির চেয়ারম্যান কে ছিলেন। আগের দিন ওই বাঁকুড়া কোর্টের প্রশ্নেও তো দেখলাম, এই প্রশ্নটাই দেখলাম একটু অন্যভাবে দিয়েছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে দিয়েছিল, মানে গণপরিষদের প্রথম সভাপতি এই জায়গার উপর থেকে দিয়েছিল। তো এই জায়গার প্রশ্ন আসলেই এখানে কি খসড়া কমিটি বলেছে, তাই আমার আনসার হবে বি আর আম্বেদকর। রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের ক্ষেত্রে, না রাজেন্দ্র প্রসাদ নয়, ফুলচাঁদ গণপরিষদ কেন করলে, এই রাজেন্দ্র প্রসাদ কেন করলে? রাজেন্দ্র প্রসাদ হবে কোথায়? এটা তো ড্রাফটিং কমিটি ছিল, খসড়া কমিটি, 7 জন সদস্য বিশিষ্ট, মনে নেই? কবে গঠিত হয়েছিল বলো তো ড্রাফটিং কমিটি? আর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। প্রথমে সচ্চিদানন্দ সিনহা হন, পরবর্তীতে স্থায়ী সভাপতি হিসেবে রাজেন্দ্র প্রসাদ হন। আর খসড়া কমিটি হচ্ছে তোমার 7 জন সদস্য বিশিষ্ট হয়। আর এই খসড়া কমিটি কবে গঠিত হয় কে বলবে? একজন লিখেছে 1946, হাসমত, বাকিরা বলো। খসড়া কমিটি কবে গঠিত হয়? লাবণ্য, দলপতি, একদমই কারেক্ট আছে, 29 আগস্ট 1947, একদমই কারেক্ট। এই প্রশ্নটা এই জন্যই তো আসে, 29 আগস্ট আমাদের ন্যাশনাল স্পোর্টস ডে, তাই না? 1947, এইটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট খসড়া কমিটি, ড্রাফটিং কমিটি, যার উপরেই দায়িত্ব ছিল সংবিধানের চূড়ান্ত রূপ অর্পণের জন্য। 1947, নট 46। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ কবে, তখন অ্যান্সার করো 46, ঠিক আছে। প্রশ্নটা ধরতে পেরেছো? দীপ্তি রয়, হ্যাঁ তোমার ঠিক আছে, প্রশ্নটা ধরতে পেরেছো, 1946 হবে গণপরিষদের ক্ষেত্রে। আর এটা তো খসড়া কমিটি ছিল, ড্রাফটিং কমিটি যাকে আমরা বলি, খসড়া কমিটি। নেক্সট, রোহান তুমিও বলেছো, ভেরি গুড। ভারতের কোন প্রতিবেশী দেশে হা সামার ফেস্টিভ্যাল? হা সামার ফেস্টিভ্যাল কোথায়? ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান নাকি মালদ্বীপ? হা সামার ফেস্টিভ্যাল এদের মধ্যে কোথায় উদযাপিত হয়, এদের মধ্যে কোন রাজ্যে? এই কোন দেশে? তো সঠিক উত্তর কি হচ্ছে? ভুটান। রাইট অ্যান্সার কি? অপশন নাম্বার এ, দ্য গড অফ স্মল থিংস। দ্য গড অফ স্মল থিংস উপন্যাসটি কে লিখেছেন? এর জন্যই কিন্তু তিনি বিশেষ পুরস্কার পেয়েছিলেন, বলো তো দেখি কোন পুরস্কার? দ্য গড অফ স্মল থিংস, অরুন্ধতী রায়ের বিখ্যাত উপন্যাস, বিখ্যাত উপন্যাস, 1997, এবং এর জন্য তিনি কি প্রাইজ পেয়েছিলেন? অরুন্ধতী রায়, অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছিলেন, মনে থাকবে, অরুন্ধতী রায় বুকার পুরস্কার পেয়েছিলেন। অরুন্ধতী রায় ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অরুন্ধতী রায়ের উপন্যাস দ্য গড অফ স্মল থিংস। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? হ্যাঁ এক্সাম এসেছে অলরেডি, একদমই, ত্রিবত্র সরকার। সুদেশ না, কি অ্যান্সার করো? ভারতের রাষ্ট্রপতিকে, আমাদের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু বর্তমান রাষ্ট্রপতি। প্রথম কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন। তো রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করবেন? সবাই সি লিখছো, একদমই কারেক্ট, যে যিনি বর্তমানে মানে প্রধান বিচারপতি থাকবেন, সেই প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির ওথ কত সংখ্যক আর্টিকেলে আছে বলো? রাষ্ট্রপতির শপথ বাক্য এটি, এই মাপ, হ্যাঁ রাষ্ট্রপতির শপথ বাক্য এটি কত সংখ্যক অনুচ্ছেদে আছে? সুদেশ না লিখেছো 55, আকাশ লিখেছো 74, কি করে হবে? রিপন মোল্লা, একদমই কারেক্ট, আর্টিকেল 59। কতবার আমি বলেছি, মন কোথায় থাকে হ্যাঁ, যে 59 নাম্বারে ওথ হবে, আর আর্টিকেল, বহুত রাগ হচ্ছে কিন্তু এবারে, আর্টিকেল 60তে হচ্ছে ইমপিচমেন্ট, রাষ্ট্রপতির অপসারণ, মানে 59 সেই 54-55 ইলেকশনের কথা, 52তে একজন রাষ্ট্রপতি থাকবেন সেটা বলা হয়েছে, তাহলে কোথায় 74 আর কোথায় 54-55তে আমরা কি বলেছিলাম? ইলেকশন,
প্রসিডিওর, তারপরে ম্যানার অফ ইলেকশন। আর ইমপিচমেন্ট এইটা তো এইভাবেই পড়ায় যে 59 হচ্ছে ওথ শপথ, আর 60 হচ্ছে রাষ্ট্রপতির অপসারণ পদ্ধতি। অপসারণ পদ্ধতি, আহা মাফ করবে, 61তে অপসারণ পদ্ধতি, আমার মাথাও গেছে তোমাদের পাল্লায় পড়ে। রাষ্ট্রপতির শপথ বাক্য কত সংখ্যক অনুচ্ছেদ? তখন উত্তর হবে 60। মাফ করবে আমি ফ্লোতে এগিয়ে গেছি। 60। আর ইমপিচমেন্ট হচ্ছে আর্টিকেল 61। এই পরপর এটাইতে কি আছে? অপসারণ পদ্ধতি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 61 হচ্ছে ইমপিচমেন্ট, অপসারণ পদ্ধতি। আর যদি আমরা আর্টিকেল 60 কথা বলি, আর্টিকেল 60তে আমরা কি জানতে পারি? যে ওথ অ্যাফার্মেশন রাষ্ট্রপতির জানতে পারি। এটা তো খুব পপুলার আর্টিকেল। আর রাজ্যপালের ওথ কোথায় রয়েছে বলো তো দেখি, বলো। আর 59 কি থাকে? 59 কন্ডিশন বা ইত্যাদি থাকে। কন্ডিশন, যে কন্ডিশন অফ প্রেসিডেন্ট অফিস, রাষ্ট্রপতি হওয়ার জন্য, ওটা 59 থাকে। আর রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করানো? হাইকোর্টের প্রধান বিচারপতি বা তার অনুপস্থিতিতে সিনিয়র মোস্ট জাজ হু ইজ অ্যাভেলেবল। 159, এই 5-9তে আমি আটকে গিয়েছিলাম, বুঝতে পেরেছো? 159-এ আমরা জানতে পারি রাজ্যপালের শপথ, ওথ। 165 নেই, মুক্তা মল্লিক, মুক্তা 165তে কি বলে বলো তো? ওটা তো খুব পপুলার। অ্যাডভোকেট জেনারেল অফ স্টেট, রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তা। অ্যাডভোকেট, তোমাদের আর্টিকেলের ক্লাস নিতে হবে। জেনারেল অফ স্টেট, নেক্সট একটা ক্লাস রাখবো আর্টিকেলের, কি বলো? রাখতে হবে। এটা করো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক লোকসভার আসন? এটা তো সহজ প্রশ্ন, যে কোন রাজ্যে সর্বাধিক লোকসভার আসন? 80টা সিট আসে, 80টা সিট আসে লোকসভার। তুমি যদি আসন বিন্যাস দেখো, রাজ্য ভিত্তিক প্রতিনিধিত্ব দেখো, তাহলে দেখবে বেসিক্যালি আমাদের আসন বিন্যাসের নিরিখে যদি আমরা দেখি, তাহলে ইউপি একাই অনেকটা, ঠিক আছে। সবচেয়ে আসন সংখ্যা সর্বাধিক হচ্ছে পশ্চিমবঙ্গে কটা? 42, তাই না? পশ্চিমবঙ্গে কত? 42। আর হাইয়েস্ট হচ্ছে আমাদের ইউপি। ইউপি কই? হ্যাঁ এই যে ইউপি হচ্ছে 80, পশ্চিমবঙ্গ হচ্ছে 42। মহারাষ্ট্র কটা? কে বলতে পারে? মহারাষ্ট্র অনেকটা। এনিওয়ান? মহারাষ্ট্রে লোকসভার আসন সংখ্যা 48, মনে থাকবে? 48 হচ্ছে মহারাষ্ট্র থেকে। এটা কিন্তু পরীক্ষাতে বিরাট ইম্পর্টেন্ট, অতগুলো লাগবে না, বেসিক্যালি ওই এটাই রেখে দেবে আমাদের। তোমার কি বলে এটাকে? ইউপি, ওয়েস্ট বেঙ্গল, মহারাষ্ট্র, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হুম। তামিলনাড়ুতে খুব সম্ভবত 39 বোধ হয়। তামিলনাড়ুতে লোকসভার আসন সংখ্যা এইরকমই কিছু। চলো, তো রাইট আনসার কি? রাইট আনসার হচ্ছে উত্তরপ্রদেশ লোকসভা। লোকসভা লোয়ার হাউস জানো নিশ্চয়ই, লোকসভার আসন সংখ্যা থেকে প্রশ্ন আসে, টোটাল কত, কি বৃত্তান্ত, এটা প্রশ্ন আসে। দৃষ্টি শক্তির জন্য কোন ভিটামিন প্রয়োজন? দৃষ্টি শক্তির জন্য কোন ভিটামিন প্রয়োজন বলো? সেকেন্ড হাইয়েস্ট কোনটা? সেটা মহারাষ্ট্র, ওই জন্যই তো বললাম ইম্পর্টেন্ট। ইউপি হচ্ছে ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে তোমার মহারাষ্ট্র 48টা, মহারাষ্ট্র সেকেন্ড, বুঝেছো? কোন ভিটামিন প্রয়োজন? ইভেন আমার তো হাই মাইনাস পাওয়ার, মায়োপিয়া, আমারও মনে আছে আমি তখন ক্লাস 11-12, আমাকেও পুরো 1 কোটো ভিটামিন এর ক্যাপসুল দিয়ে দিয়েছিল। তো রাইট অ্যান্সার কি? অপশন এ, রেটিনল, যাকে আমরা বলি অভাবজনিত কারণে নাইট ব্লাইন্ডনেস, রাতকানা, ত্বক খসখসে, জেরপ্থ্যালমিয়া বা ফিনোডার্মা যাকে বলে, হ্যাঁ। তো এইগুলো সব ভিটামিন এ এর অভাবজনিত লক্ষণ।
পরের প্রশ্ন। বলো। তিব্বত সরকার লং ডিস্টেন্সের জিনিস দেখতে সমস্যা, হ্যাঁ ওটাই মায়োপিয়া, বুঝেছো, ওটাই মায়োপিয়া। কাছের দৃষ্টি ঠিক থাকে, দূরের দৃষ্টি খারাপ হয়। বাপন, অবতল লেন্সের ব্যবহার। কাছের দৃষ্টি ঠিক থাকে, দূর দৃষ্টি খারাপ হয়ে যায়। তো দূষণ, শব্দ দূষণ, বেসিক্যালি শব্দ দূষণ তো তুমি আর ওহমে গিয়ে করবে না, হার্টজ তো কম্পাঙ্ক, সেমিও নয়, তো রাইট অ্যান্সার ডেসিবেল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ডেসিবেল হবে সঠিক উত্তর। অরণ্যের অধিকার, এটাও খুব ফেমাস, অরণ্যের অধিকার খুব বিখ্যাত। এই অরণ্যের উপন্যাস, এই অরণ্যের অধিকার কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আমি আগের দিন আবার চাঁদের পাহাড়টা দেখছিলাম জানো, অনেক আগে। তো চাঁদের পাহাড় আগে প্রথমে শুনেছিলাম জীবনে, প্রথম পড়ে বোধহয়, তারপরে শুনেছিলাম এই সানডে সাসপেন্সের মতো ওখানে ওই যে চাঁদের পাহাড়ের অডিও করে, অডিও শুনেছি একবার, তারপরে মুভি দেখেছি, আমাদের দেবের মুভি, তারপরে রিসেন্টলি এই কয়েকদিন আগে, গত মাসেই বোধহয়, আমি বলি আর একবার একটু দেখা যাক কেমন ছিল। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে না, রাইট অ্যান্সার হবে মহাশ্বেতা দেবী, অরণ্যের অধিকার। আর একটা আসে আরণ্যক উপন্যাসের রচয়িতাকে। এই জায়গায় আমি তোমাদের পার্থক্যটা বলে দিই, এক্সামে কোথায় প্রেসার হয়ে যায়। আরণ্যক উপন্যাস, আরণ্যক বললে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বুঝতে পেরেছো? আরণ্যক বললে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে কারেক্ট অ্যান্সার, আরণ্যক উপন্যাসের রচয়িতাকে। অরণ্যের অধিকার হচ্ছে মহাশ্বেতা দেবী। বলো প্রথম মহিলা হিসেবে যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, বলো। 1976, হ্যাঁ, প্রথম মহিলা হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার। প্রথম মহিলা হিসেবে, হ্যাঁ ওই কোশ্চেনটা খুব ভুল হয়, একদমই একমত, ভাস্কর দীপঙ্কর ঠিকই বলেছে। ওই জন্য আমি মেনশন করলাম যে অরণ্যের অধিকার বললে মহাশ্বেতা দেবী। প্রথম মহিলা জ্ঞানপীঠ আশাপূর্ণা দেবী। এটা আবার অনেকে গুলিয়ে ফেলে, আশাপূর্ণা দেবী আর মহাশ্বেতা দেবী। প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য আশাপূর্ণা দেবী 1976। এবং ডাব্লিউবিপি মেনে, আমার এখনো মনে আছে, মেনেই বোধহয় ওদের প্রশ্ন দিয়েছিল যে প্রথম ঘুরিয়ে দিয়েছিল যে প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের রচয়িতাকে, তো আনসার হবে আশাপূর্ণা দেবী, বুঝতে পেরেছো? আশাপূর্ণা দেবী। নেক্সট, পরের প্রশ্ন। পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো, এটা আমি বহুবার মাল্টিপল টাইম পড়েছি। নবদ্বীপ কি বলছো? নীল জিন্দাগাদা, নীলগিরি আছে, নীলগিরি হচ্ছে না, আনাইমুদি হচ্ছে না, দোদাবেদা হচ্ছে না, জিন্দাগাদা ইজ দ্য রাইট অ্যান্সার। জিন্দাগাদা না থাকলে কি হবে? মহেন্দ্রগিরি হবে, মনে থাকবে। ওটা না দিয়ে আমাকে অন্য অপশন দিলে মহেন্দ্রগিরি দেবে, আদরই জিন্দাগাদা। পূর্বঘাট যাকে আমরা কি বলি? মলাদ্রি। পশ্চিম ঘাটকে আমরা এটা হচ্ছে পশ্চিম ঘাটের হাইস্ট পিক, ওয়েস্টার্ন ঘাট। আনাইমুদি সমগ্র দক্ষিণে। দোদাবেতা কার? দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ, বলো। দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? দোদাবেতা কার সর্বোচ্চ শৃঙ্গ? নীলগিরি। এত সময় লাগবে কেন, হ্যাঁ? সব দেখবে আর উত্তর করবে। নীলগিরির হাইয়েস্ট পিক হচ্ছে দোদাবেতা। বলো কোথায় ইস্টার্ন ঘাট আর ওয়েস্টার্ন ঘাট মিটস টুগেদার? কোথায় পূর্ব ঘাট আর পশ্চিম ঘাট মিলিত হয়? কোথায় পূর্ব ঘাট আর পশ্চিম ঘাট মিলিত হয়? কোথায় পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট মিলিত হয়? উত্তর হবে নীলগিরি পাহাড়ে, কিন্তু ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাটস মিটস টুগেদার। পপি বলেছো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। গ্যালিলিও কি আবিষ্কার করেছিলেন? গ্যালিলিও কি আবিষ্কার করেছিলেন?
তো এটা খুব পপুলার প্রশ্ন। গ্যালিলিও প্রথম যেটি আবিষ্কার করবেন এক্ষেত্রে টেলিস্কোপ। আর ওয়ার্ল্ড রেডিও ডে কবে, যাকে আমরা ইংরেজিতে বলি ওয়ার্ল্ড রেডিও ডে, বাংলাতে বলা হয় বিশ্ব বেতার দিবস। বিশ্ব বেতার দিবস, এটা মনে রেখে দেবে, খুব ফেমাস ডেট, 13th of Feb। এটা হচ্ছে বিশ্ব, হ্যাঁ নবদ্বীপ, কারেক্ট, ভেরি গুড। এটা হচ্ছে বিশ্ব বেতার দিবস। আর্জেন্ট কল, বুঝতে পেরেছো, ওয়াইফাইতে ইস্যু হচ্ছে তো, ওই টেকনিশিয়ান বলে একটু ধরতে হবে।
দুঃখিত তোমাদের একটু ওই হোল্ড করানোর জন্য। আসলে এই ইন্টারনেটের সমস্যায় আজ এই কয়েকদিন ধরে আমরা খুব ভুগছি। আমাদের তো দুটো তিনটে কানেকশন, কিন্তু ওই একটা খারাপ হলে আরেকটা যাতে ব্যাকআপ রেডি থাকে অলওয়েজ। কারণ আমাদের তো অনলাইনেই ক্লাস, তো যদি ওয়াইফাই ইস্যু হয় তো আমার আর কিছু করার নেই। যাই হোক, ওই জন্য ইমার্জেন্সি কল ছিল বলে ধরলাম, কারণ ওরা তো ওই আমি কমপ্লেন করে 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 এই ফোন এসছে। সবসময় তো যেচে করে না, বুঝতে পারছো, লাগানো হয়ে যাওয়ার পর সার্ভিসের তো একটা প্যাথেটিক সিচুয়েশন হয়, এই আর কি, ওই আর কি। চল আমরা আবার শুরু করি। তুই বলতো স্যার ওয়াইফাই ব্রডব্যান্ড আমি ইউজ করি, খুব জ্বালাই। হ্যাঁ, ও তো একটু চলতেই থাকে, এর জন্যই তো আমরা দুটো তিনটে কানেকশন নিয়ে রাখি। কাল ফিরোজের ক্লাসে খুব ডিস্টার্ব করছিল আকাশ। আমাদের একটা এয়ার ফাইবার আছে, তারপরে ওয়্যার কানেকশন আছে, ওই সব সমস্যা। চলো ওসব শুনে লাভ নেই, আমরা পড়ায় ফিরে আসি। আচ্ছা, এখানে গ্যালিলিও উপগ্রহ বলে একটা টার্ম শুনবে। গ্যালিলিও উপগ্রহ, বলো। গ্যালিলিও উপগ্রহ বলে আমি কাউকে একটা লাইনে নিই, পড়া ধরি। কে আছে সবার নিচে যে থাকবে তাকে নেই? বাপন, বাপনের সাথে কথা হলো তো। তনুশ্রী আছে, আর আছে রাজেশ। বলো, প্রশ্ন কি আছে? প্রশ্ন বলছে গ্যালিলিও উপগ্রহ বৃহস্পতির উপগ্রহ আবিষ্কারকের নাম অনুসারে, এটা তো গেল। তো গ্যালিলিও উপগ্রহের নাম কি? বৃহস্পতির উপগ্রহ। এস সরকার কি লিখেছো? আইও ইউরোপা ক্যালিস্টো গ্যানিমিড, অ্যাবসলিউটলি রাইট। আবিষ্কারকের নাম অনুসারেই হয়েছে গ্যালিলিও উপগ্রহ, আইও ইউরোপা গ্যানিমিড ক্যালিস্টো। লিখে নাও, আইও ইউরোপা। এখান থেকে প্রশ্ন আছে কোনটা গ্যালিলিও উপগ্রহ নয়, বুঝতে পেরেছো? গ্যানিমিড অ্যান্ড ক্যালিস্টো। গ্যানিমিড বড়, মনে থাকবে। আর যেটা হয় তোমার ড্রাফট প্ল্যানেট বা বামন গ্রহ, সেখানে পাঁচটা পাবে: সেরেস, এরিস, হাউমিয়া, মাকে প্লুটো। সেরেস, এরিস, হাউমিয়া, মাকে ও প্লুটো। নেক্সট, জিএমটি এবং আইএসটির মধ্যে পার্থক্য হলো, জিএমটি এবং আইএসটির মধ্যে পার্থক্য হলো কি? গ্রিনিচ মিন টাইম জিএমটি, আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। তো এটা হচ্ছে +530, 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে। এখানে আমাদের লিখতে হবে +5 ঘন্টা 30, বা লিখতে হবে এগিয়ে, বুঝতে পেরেছো? এগিয়ে অথবা, এটা কিন্তু সেম অপশন এখানে অপশন সিতে মনে করো, সেখানেও আছে 5 ঘন্টা 30, বাট লেখা আছে পিছিয়ে, তাহলে কিন্তু সেটা উত্তর হবে না। কি বললাম, এটা অপশনে দেয় কিন্তু এক্সামিনাররা, বাট সেটা কিন্তু অ্যান্সার হবে না। মনে রেখে দেবে প্লাস মানে এগিয়ে। পান্নালাল ঘোষ কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত? হরিপ্রসাদ চৌরাশিয়া, খুব বিখ্যাত নাম, বল। কারেক্ট আনসার কি হবে? বাঁশি, একদমই রাইট, বাঁশি ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ডাব্লিউবিসিএস প্রিলিমস 2014-তে দিয়েছিল। লেটস ট্রাই। বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি মালভূমি আছে? এটা তো ইজি হয়ে গেল, পুরুলিয়া, অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার, পুরুলিয়া হবে কারেক্ট অ্যান্সার, বুঝতেই পারছো।
পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে মালভূমি অঞ্চল। পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলের অবস্থান কোন দিকে? পশ্চিম দিক। মাসুম না না, অ্যান্সার করো অ্যান্সার করো, সবই দেখি। এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, ঘুরিয়ে দিয়েছে। লেটস ট্রাই, ভেবে বলো। ইসরোর চেয়ারম্যানের তালিকা, এটা যদি একটু কারোর আইডিয়া থাকে যে কে কত বছর মোটামুটি ছিলেন, তাহলে আনসার করা একদম ইজি হয়ে যাবে। বর্তমান চেয়ারম্যান কি? বর্তমান চেয়ারম্যান হলেন, অ্যান্সার বলো। বিক্রম সারাভাই কার্যকালের শুরুর দিকে ছিলেন 9 বছর পর্যন্ত, বাট সব থেকে বেশি ছিলেন সতীশ ধাওয়ান, নেয়ার অ্যাবাউট 12 ইয়ার্স বলা হয়, নেয়ার অ্যাবাউট, বুঝতে পেরেছো? সতীশ ধাওয়ান সবচেয়ে টপে, বিক্রম সারাভাই থেকেও বেশি। আর ভি নারায়ণ একদমই রাইট, অমর মাঝি, তিনি হলেন ইসরোর বর্তমান চেয়ারম্যান। ইসরোর চেয়ারম্যান কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বর্তমান কিন্তু এস সোমনাথ নেই। হ্যাঁ, ভি নারায়ণন হলেন বর্তমান ইসরোর চেয়ারম্যান, চেঞ্জ হয়ে গেছে কিন্তু। বিশ্ব ব্যাংকের প্রধান কার্যালয় তথা বিশ্ব ব্যাংকের প্রধান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বিশ্ব ব্যাংক ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি, একদমই কারেক্ট। ভারতে ভক্তিবাদ আন্দোলনের জনক বলা হয় কাকে? ভারতের ভক্তিবাদ আন্দোলনের জনক, এটা স্টার করে নেবে, সালেও এসছে কিন্তু প্রিভিয়াস ইয়ারেও। হ্যাঁ, ভারতে ভক্তিবাদ আন্দোলনের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর রামানুজ, একদমই রাইট। অপশন নাম্বার ডি, যারা যারা করেছো সঠিক উত্তর। যাদের কাছে অজানা প্রশ্ন আপডেট করে নেবে, ঠিক আছে, এটা জানতে হবে। ভারতীয় সংবিধানের কোন অংশ মিন্স কি, হুইচ পার্ট ইন আওয়ার কনস্টিটিউশন রাজ্য নীতি নির্দেশাত্মক নীতি? আচ্ছা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সাথে সম্পর্কিত। পার্ট 2, পার্ট 4, পার্ট 1, পার্ট 3। দেখো, পার্ট 3 মৌলিক অধিকার, পার্ট 1 হচ্ছে না, পার্ট 2 সিটিজেনশিপ, তো অবভিয়াসলি পার্ট 4 হবে রাইট অ্যান্সার। আর এইটা যদি এরকম আসতো যে পার্ট 4A, তখন আনসার চেঞ্জ হয়ে হতো ফান্ডামেন্টাল ডিউটিস, তখন হতো মৌলিক কর্তব্য পার্ট 4 এর এ বললে। আর শুধু পার্ট 4 ডিপিএসপির সাথে সম্পর্কিত। এখানে মনে রেখে দেবে একটা কনসেপ্ট, ওয়েলফেয়ার স্টেট বা জনকল্যাণকর রাষ্ট্রের ধারণা সুস্পষ্ট হয়েছে, বা কোন অংশে ওয়েলফেয়ার স্টেটের ধারণা সুস্পষ্ট হয়, তো সেটা হচ্ছে ডিপিএসপিতে এসে 36 to 51 অনুচ্ছেদের মধ্যে। এটা করো। বলছে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? আচ্ছা, যেখানে দেখো, দিল্লি হচ্ছে হাইয়েস্ট, আর নিম্ন কোথায়? এখানে সর্বনিম্ন জনঘনত্ব, জনসংখ্যার নিরিখে নয় কিন্তু। অপশন নাম্বার এ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কোন শাসকের সময় মেগাস্তিনিস ভারতে এসেছিলেন? কে কার সময় ভারতে এসেছিলেন ওই তালিকা থেকে প্রশ্ন আসে, বলো। আগের প্রশ্নটা মন দিয়ে দেখো। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা আমরা আন্দামান নিকোবর করলাম 2011 সেন্সাস অনুযায়ী, দেখবে খুবই কম।
কোন শাসকের সময় মেগাস্থেনিস ভারতে এসেছিলেন? বলো, কে কার সময়ে ভারতে আসেন? এখানে 4 থেকে 5টা বিষয় আছে, মনে রাখলেই ঠটস্থ। ঠিক আছে, 4 থেকে 5টা। যেমন মেগাস্থেনিস চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য তার সময়, হিউয়েন সাং হর্ষবর্ধনের সময়। তাহলে মেগাস্থেনিস দিয়েছে, চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন নাম্বার এ হতেই হবে কারেক্ট অ্যান্সার। বলো, আই থিঙ্ক 35 এমসিকিউ ছিল। কত এমসিকিউ ছিল? 35 কোশ্চেন। সো কার কত স্কোর হয়েছে আমাকে কমেন্টে বলো। সেশন এখানে আমাদের এন্ড করতে হবে, আর আমি আর্টিকেলের উপরে একটা ক্লাস রাখবো। না, এই কোশ্চেনগুলো সোমনাথ বলে রাখি, এগুলো সব 2011 এর সেন্সাস অনুযায়ী আসে। তো যদি 2011 এর সেন্সাস অনুযায়ী আসে, তখন লাদাখ ইউটি বা ইত্যাদি ছিল না। লাদাখ ইউটি তোমার কবে হয়েছে? 2019-এ। বুঝতে পেরেছো? এই কোশ্চেনগুলো থট থাকে 11 এর সেন্সাস ধরে। 25টা, 33টা, 35-এ 35 কে পেয়েছে এখানে? স্মল, আচ্ছা 30 হয়েছে। 5টা রং, দেবাংশু ঘোষ, দেবাংশু ইমপ্রুভ হবে। 34 কামিনুর, মাসুদ কত? হাসমত আপনার সঙ্গে কি কথা হবে না? হ্যাঁ হ্যাঁ, কথা হবে হাসমত, কেন হবে না, হোয়াই নট। আর্টিকেলের ওপরে, হ্যাঁ রূপক, আর্টিকেলের ওপরে আমি তাহলে নেক্সট দিন প্ল্যান করব। হ্যাঁ, চলো এখানে এন্ড করি। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার পরের ক্লাসে।